আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সারা দেশে আগামী ২৪ ঘন্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর গোপালগঞ্জ এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়েছে। শৈত্যপ্রবাহের কাছাকাছি অবস্থা বিরাজ করছে সারা দেশে। এই অবস্থা আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সাথে শীতের প্রকোপ বাড়বে বলেও জানানো হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস বইছে। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীর পথঘাট। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দেশের কোথাও কোথাও বিশেষ করে উত্তরবঙ্গ বা রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ওই এলাকায় বা শ্রীমঙ্গলের ওই এলাকায় এর মধ্যে একটু কোনো এক জায়গা কোনো কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে টেম্পারেচার ১৮ তারিখের পরে ১৯, ২০, ২১, ২২ ওখান থেকে কিছুটা রাইজ করবে। এরপর রাইজ করার পরে এরপরে আবার এই মাসের শেষের দিকে আবার আরেকটা ওই আসার সম্ভাবনা আছে শৈত্যপ্রবাহ। আমরা যে অফিস করবো আমাদেরও সমস্যা আছে, শীতের কারণে বাড়ি থেকে ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। খুব শীত, ঠান্ডা, বেড়াইতে পারছি না, কাজ কাম করতে পারছি না, স্কুলে যেতে পারছি না, ঠান্ডা লাগতেছে, কেউ যেতে পারতেছে না। উত্তরবঙ্গে ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে পঞ্চগড়, এদিকে তাপমাত্রা একবারে নিম্ন, মানুষ কর্মক্ষেত্রে যাইতে পারতেছে না। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে পৌঁছান। পরে সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। এর আগে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া। শ্রমিক অসন্তোষে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সরকার ঘোষিত বার্ষিক ৯% ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান সহ নতুন আরও কিছু দাবি নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ইতোমধ্যে ৬টি কারখানা বন্ধ ঘোষণা ও ৬টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধি সহ ১৮ দফা দাবিতে টানা ২ মাসের অচলাবস্থার পর শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে না আসতেই পোশাক খাতে ফের অস্থিরতার পেছনে দেশি বিদেশি ইন্ধন এবং চক্রান্ত দেখছে মালিকপক্ষ। তবে শ্রমিকরা বলছেন, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা। সকালে কাজে যোগ দিয়েও অন্তত ২৫টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছে। শিল্পাঞ্চল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ১৫ বছর না বাড়ানোর কারণে পোলাপানের দাবি ধরে রাখছে যে আমাদের দাবি মানতে হবে। আমরা মনে করেন গ্যামজাম করতেছি, এখন আন্দোলন করতেছি। আমাদের মনে করেন যে বেতন দেয় তাতে আমরা এখন চলতে পারতেছি না, আমরা খাইতে পারতেছি না, আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে গা। ৫ আগস্টের পরিবর্তনের পর এবার খুলছে দীর্ঘদিন ধরে অচলায়তনের ঘোরে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বন্ধ দুয়ার। কাঠামোগত প্রয়োজনীয় সংস্কার এনে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান হয়ে ৭১-এ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, সবশেষ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এ জাতির সংগ্রামের পরতে পরতে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গৌরব গাথা। ইতিহাসের প্রতিটি বাঁকে জাতিকে পথ দেখিয়েছে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এই ছাত্র সংসদ। ৯০ পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নানা কারণে অচলায়তনের ঘোরে আটকা পড়ে ডাকসু। শিক্ষার্থীদের চাপে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলেও ক্ষমতাসীনদের প্রভাবের কারণে নানা মহলে প্রশ্ন ওঠে,
ছাত্র জনতার বিজয়ে আশায় বুক বাঁধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে জাতির যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে এমন প্রত্যাশা তাদের। সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের জন্য ডাকসু খুব তাড়াতাড়ি কার্যকরী ভূমিকা পালন করুক। ছাত্র তার অধিকার সম্পর্কে টিচারদের সাথে নেগোসিয়েট করবে, এই জায়গাটা বা এই ক্ষেত্রটা আসলে খুবই জরুরি। শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে ডাকসু নির্বাচন চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কিছু সংগঠন। জাতির যে বড় ক্রাইসিস নেতৃত্বের, সেই নেতৃত্বের ক্রাইসিসটা যদি আমরা দেখি, সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে। নতুন ছাত্র রাজনীতির রূপরেখাটা কিরকম, রূপটা আসলে কিরকম সেটা সবার কাছে দেখানো, এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা একটা সুষ্ঠুভাবে এখানে ডাকসু নির্বাচনগুলো করতে পারি। তবে নির্বাচনের আগে ডাকসুর কাঠামোগত সংস্কার চায় জাতীয়তাবাদী ছাত্রদল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। 2019 সালে সর্বশেষ যে একটি বিতর্কিত ডাকসু হয়েছে, যে ভোট ডাকাতি, ভোট কারচুপি হয়েছে যে ডাকসুতে, সেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীদের কল্যাণের জন্য কোনো ধরনের কাজ করতে পারেনি। সেরকম কোনো ডাকসু আমরা দেখতে চাই না। ডাকসুর নির্বাচন যথাসম্ভব দ্রুত দেওয়া দরকার, এবং সেই নির্বাচনটা অবশ্যই ডাকসুর নির্বাচনের আগে ডাকসুর যে গঠনতন্ত্র সেটা সংশোধন করা দরকার। তবে শিক্ষার্থীদের মতামত ও আনুষ্ঠানিক যোগাযোগের স্বার্থে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের জন্য এখন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা খুব জরুরি, আনুষ্ঠানিক যোগাযোগ করা, এবং তাদের আনুষ্ঠানিক মতামতও আমাদের জরুরি। আমরা যে কথাবার্তা বলছি বা তারা যে আমাদের সাথে আসছে, সেগুলো খুবই স্পোরেডিক অ্যান্ড অনানুষ্ঠানিক। তো আমরা মনে করি যদি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ে আরেক ধাপ সামনে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, শিগগিরই অচলায়তন ভাঙবে, প্রাণ পাবে ডাকসু ভবন। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে জোরদার হবে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সম্পদের তথ্য গোপনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে মামলা করে দুদক। মামলায় মামুনের বিরুদ্ধে 101,73,73,369 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ 2012 সালে তাকে খালাস দেয়। পরে এ মামলায় আপিল বিভাগে যায় দুদক। সনাতনী জাগরণ মঞ্চ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন শুনানির জন্য আবারও আবেদন করেছেন ঢাকা থেকে আসা এক আইনজীবী। সকালে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে এ আবেদন জানান। আদালত চিন্ময় দাসের পক্ষে চট্টগ্রাম বারের একজন আইনজীবী থেকে ওকালতনামা জমা দিতে বলেন। তারপর বিকেলে শুনানি করার সময় দেন। এর আগে বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করতে 3টি আবেদন জমা দেন ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ। আসামির পক্ষে আবেদনকারী আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় আদালত তার আবেদন নামঞ্জুর করেন। চলে গেলেন 21শে পদকজয়ী দেশের স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসিত অবস্থায় মারা গেলেন তিনি। গেল 3 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এই শিল্পী। অসামান্য গায়কী দিয়ে 6 দশকের বেশি সময় ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। শিল্পীর জীবনে কিছু কথা তুলে ধরেছেন মেজবা হাসান। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এই গান বর্তমান প্রজন্মের জন্য কতটা অর্থবহ তার চেয়ে বড় কথা, পুরনো দিনের গান হিসেবে এই গান নস্টালজিক করে তোলে গান প্রেমীদের। আর এই গান গেয়েই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সঙ্গীতশিল্পী পাপিয়া সারোয়ার। তবে তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে নিজেকে মেলে ধরেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও জনপ্রিয় এই শিল্পী 1966 সালে ললিতকলা একাডেমি থেকে সঙ্গীত দীক্ষা নেন।
পরে 1973 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান। আধুনিক গানেও সমান দ্যুতি ছড়িয়েছেন পাপিয়া সারোয়ার। 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার নিয়ে শুরু হয় তার অর্জন। এরপর 2015-তে বাংলা একাডেমি ফেলোশিপ, 2021 সালে 21 পদক অর্জন করেন তিনি। 1966 সালের 21 নভেম্বর বরিশালের জন্ম নেওয়া পাপিয়া 58 বছর বয়সে শেষ বিদায় নিলেন। আত্মীয় স্বজন ও হাজারো শ্রোতার হৃদয় নিংড়ানো ভালোবাসা রেখে চলে গেলেন না ফেরার দেশে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশ মাতৃকার সেবায় কোর অফ ইঞ্জিনিয়ার্সের সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ডেন্ট সম্মেলনে কমান্ডিং অফিসারদের উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান। সম্মেলনে দেশ ও জাতি গঠনে ইঞ্জিনিয়ারিং কোরের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন সেনাপ্রধান। সম্মেলনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধিনায়কগণ অংশ নেন। আগাম জাতের লাল আলু চাষ করে সাফল্য পেয়েছেন নীলফামারীর চাষিরা। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে এই আলু। ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। আরও বেশি করে চাষাবাদ করার আগ্রহ দেখিয়েছেন অনেকে। নীলফামারী প্রতিনিধি ইয়াসিন শিতুনের পাঠানো রিপোর্ট। আলু উৎপাদনে তেমন একটা খ্যাতি নেই নীলফামারী জেলার, তবে এবার আগাম জাতের লাল আলু চাষ করে তাক লাগিয়েছেন জেলার কৃষকেরা। জেলার ডোমার উপজেলার বিস্তীর্ণ ফসলি জমিতে বাম্পার ফলন হয়েছে আলুর। বাজারে মিলছে ভালো দাম, তাই খুশি কৃষক। বিঘায় যে হিসাবে ফলন দেখা যাচ্ছে, আল্লাহ দিলে আমরা লাভবান হতে পারি। প্রতি বিঘায় প্রায় মোটামুটি 50 থেকে 60,000 টাকা খরচ হয় আগামে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন এখানকার উৎপাদিত আলু কিনে নিতে। ঢাকা যাবে আর ময়মনসিংহ যাবে। কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আলুর চাহিদা যেহেতু বাড়ছে, মানুষ বাড়ছে, সেই জন্য আসলে আগামীতে আরও আলুর দরকার। আমরা চাচ্ছি যে শুধু দেশের মধ্যেই চাহিদা মেটানো না, দেশের বাইরেও যাতে আমরা আলু রপ্তানি করে আমরা বাণিজ্যিক অবস্থায় নিয়ে গিয়ে আমার দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এই বছর নীলফামারী জেলায় 21,990 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।